আমরা তো প্রথম থেকে একটাই কথা বলছি যে 24-এ কলিঙ্গ হয়েছে, 25-এ অঙ্গ হয়েছে এবং 26-এ বঙ্গ হবে। কারণ অনেক ধরনের তত্ত্ব, অনেক ধরনের সমালোচনা, অনেক ধরনের বিশ্লেষণ আমরা শুনলাম, কিন্তু একটা কথা তো স্পষ্ট, 1990 থেকে 2005 পর্যন্ত যে ধরনের জঙ্গলরাজ বিহার প্রত্যক্ষ করেছিল, বিহারকে দেখে সারা দেশ যে জঙ্গল রাজের কথা বলতো, সেটা আজকে পশ্চিমবঙ্গেও রয়েছে। সেই সময় যে দুর্নীতি আমরা দেখেছি, যে একটা ব্যাপক সীমাহীন দুর্নীতি সমাজ জীবনে এবং জনজীবনের সর্বস্তরকে স্পর্শ করছে, আজকে সেই রকমের দুর্নীতির মানে একটা বিস্তার আমরা এই পশ্চিমবঙ্গে দেখছি। যে দিকে যাবেন, যে দফতরে যাবেন, সেই দফতরে সেই ব্যাপক দুর্নীতি। সেই সময় আইন শৃঙ্খলা নিয়ে একটা বড় প্রশ্ন উঠেছিল। আজকেও দেখুন এই পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা কিরকম পরিস্থিতি, যেখানে একের পর এক ধর্ষণ, গণধর্ষণের মতো ঘটনা, নারকীয়তা আমরা দেখতে পাচ্ছি। একটা পরিবার রাজ, একটা পরিবারতন্ত্র, যেখানে ওই লালু যাদবের পরিবারতন্ত্রর কথা উঠেছিল, এখানেও ঠিক একই ব্যানার্জি পরিবারের পরিবারতন্ত্র আমরা দেখতে পাচ্ছি। একটা ওখানেও যেমন সংখ্যালঘু তোষণ, যেভাবে শাহাবুদ্দিন থেকে শুরু করে বিভিন্ন যারা এক ধরনের কার্যত মৌলবাদী প্রচার করতো, তাদেরকে সংখ্যালঘু তোষণ করা হয়েছে। পশ্চিমবঙ্গে একই রকম সিদ্দিকুল্লাহ থেকে ববি হাকিমদেরকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ করছেন, কোনো পার্থক্য নেই। প্রধানমন্ত্রী আজকে যে বার্তাটা দিলেন যে বিহারের জঙ্গলরাজ আমরা শেষ করেছি, এবার বাংলার মানুষকে নিয়ে বাংলার জঙ্গলরাজ আমরা শেষ করব। বাংলার অঙ্কন, বিহারের রাজনীতিতে একটা সহযোগী নীতিশ কুমার আছে, বিহারের রাজনীতিতে বিজেপির একটা অর্গানাইজেশন আছে। পশ্চিমবঙ্গে আপনাদের তো বিএলএ দেওয়ার ক্ষমতা নেই, পশ্চিমবঙ্গে আপনাদের অর্গানাইজেশনটা কোথায়? আমি বলি, যে মুখটা নীতিশ কুমারের সামনে সুকৌশলে বিজেপি, নীতিশ কুমারের সমকক্ষ মুখ বিজেপিতে ছিলেন সুশীল মোদী। সুশীল মোদীর মৃত্যুর পর আর কোনো মুখ তৈরি হয়নি। তারা এই সম্রাট চৌধুরীকে নিয়ে আসলো। সম্রাট চৌধুরী কোন দল করতেন? সম্রাট চৌধুরী আগে আরজেডি করেছেন, আরজেডি করেছেন, সম্রাট চৌধুরী জেডিইউ করেছেন, করে এখন কংগ্রেসও করেছেন সম্ভবত, করে এখন তিনি বিজেপিতে এসেছেন। সম্রাট চৌধুরীকে আনলো, চিরাগ পাসওয়ানকে তুলে আনলো। একটা তো মানুষ কাকে বিশ্বাস করবে? নীতিশ কুমারকে সামনে তেজস্বী যাদবকে বিশ্বাস করেনি। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মোকাবিলা করার মুখ কোথায়? আমি বলি, সব রাজ্যে আমাদের প্রায় 20টা রাজ্যে সরকার রয়েছে, কতগুলো রাজ্যে আমাদের নীতিশ কুমার রয়েছে? কতগুলো রাজ্যে? আমাদের হরিয়ানায় কোনো নীতিশ কুমার রয়েছে কি? আমরা আপনারা গোবলয়ে সবকটা রাজ্যে ক্ষমতায় এসেছেন, গোবলয়ে বলে দিচ্ছেন। আমি বলছি উড়িষ্যাকে আপনি গোবলয়ে বলবেন, ত্রিপুরাকে আপনি গোবলয়ে বলবেন, এগুলোকে কি আপনি গোবলয়? এইসব। আচ্ছা, কর্ণাটকে আমরা একাধিকবার সরকারে এসেছি। এই যে 24x7 এর কথা বলা হচ্ছে, যে তেজস্বী যাদবকে আপনি সমালোচনা করলেন, রাহুল গান্ধীর সমালোচনা হচ্ছে। আচ্ছা, শরদ পাওয়ার এ তো 24x7 পলিটিশিয়ান, অখিলেশ যাদব 24x7 পলিটিশিয়ান, তাদেরকেও তো আমরা নির্বাচনে ছিল না বলছেন? না, নীতিশ কুমারের কৃতিত্ব তো আছেই, অবভিয়াসলি। নীতিশ কুমার এবং বিজেপি জোট, সে যে একটা সুশাসনের মডেল এনেছে, সেটা বিহারের ক্ষেত্রে। কিন্তু যদি আপনি সর্বভারতীয় একটা ব্যাপ্তি দেখেন, সেখানে ভারতীয় জনতা পার্টি কিন্তু আজকে জঙ্গলরাজ শেষ করে একটা সুশাসনের মডেল রাজ্যে রাজ্যে তৈরি করেছে, সেটা প্রমাণ হয়ে গেছে বিভিন্ন নির্বাচন। সুমন রায়চৌধুরী, আজকের যা রেজাল্ট প্রথমে শুনেনি আপনার কাছ থেকেই। না, আজকে যারা জয়লাভ করেছে গণতান্ত্রিক রীতিনীতি, অভিনন্দন জানিয়েছেন, ঠিক আছে, তাদের অভিনন্দন জানাই। নীতিশ কুমারকে নিয়ে বিজেপির প্রতিনিধি অনেক কথা বলছেন। নীতিশ কুমারের দুজন লেফটেন্যান্ট, এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না, তারা সিক্রেটলি অমিত শাহের সঙ্গে দেখা করেছিল এবং মোটামুটি এটা তৈরি হয়ে গেছিল যে একটু এদিক ওদিক হলেই নীতিশ কুমারকে আর মুখ্যমন্ত্রী সমর্থন করবে না ভারতীয় জনতা পার্টি। আমি নাম দুটো একটু পরে বলে দিচ্ছি, এই মুহূর্তে আমি রিকালেক্ট করতে পারছি না। হ্যাঁ, লালান সিং আর আরেকজন আছে, দুজন। সূত্রটা কোথাকার? যাই হোক, সেই সূত্রের প্রমাণ আমি নিউজ 18 বাংলাকে দেবো, বিজেপির প্রতিনিধিকে দেবো না। একটু আগেও বিশ্বদা আপনাকে আমি বলছিলাম, প্যানেল শুরু হওয়ার আগে বিকেল 5টা 5:30 নাগাদ জেডিইউ থেকে একটা টুইট করা হয়েছিল, মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী থাকবেন। 8 ঘন্টার মধ্যে সেই টুইটটা রিমুভ করে দিয়েছে জেডিইউ। কে মুখ্যমন্ত্রী হবে সে আলোচনায় যাচ্ছি না। এইরকম প্রেশার ট্যাকটিক্স চলে নীতিশ কুমারের ওপরে। সেই জন্যে নীতিশ আজকে উনি জিতেছেন, ভালো পারফর্ম করছেন, বিজেপি সুন্দর সুন্দর কথা বলছে, খুব ভালো কথা। কারণ যে উইনার সে উইনার, তার কথা শুনতে হবে, কিছু করার নেই। দেখুন, এসআইআর নিয়ে আমরা বিভিন্ন ধরনের অভিযোগ করেছি। হরিয়ানা মডেলকেও মাননীয় রাহুল গান্ধী তুলে ধরেছিলেন এবং
প্রমাণও করেছিলেন, এবং তার রাহুল গান্ধীর বক্তব্যের এগেনস্টে সুপ্রিম কোর্টে কিন্তু ইলেকশন কমিশন যায়নি। বিভিন্ন রাজ্যে, মহারাষ্ট্র হোক এবং অন্যান্য রাজ্যে যে ধরনের দুর্নীতি হয়েছে এই ভোটার লিস্ট পরিষ্কার করার প্রক্রিয়া নিয়ে, এবং ইলেকশন কমিশন যেভাবে, আপনি কি বলছেন এই রেজাল্টের জন্য ভোটার লিস্ট দায়ী? আমায় তো শেষ করতে দিলেন না আপনি। বিজেপি তো আনইন্টারাপ্টেড বলে গেল, তা আমি একটু শুনি, আমিও তো আপনাকে দু একটা তথ্য দেবো। তা ইলেকশন কমিশন দায়ী কি না দায়ী সেটা জানি না, তবে ইলেকশন কমিশনের প্রক্রিয়ার মধ্যে যে অনেকগুলো ফ্ল আছে এটা তো খুব পরিষ্কার। আমি ছোট্ট একটা কথা আপনাকে বলি, 7,42,00,000 হচ্ছে ভোটার সংখ্যা বিহারের। আজকে পোলিং হয়েছে প্রায় 68%। আর ভোট কত কাস্টেড হয়েছে জানেন? আমি আপনাকে সূত্রটা বলে দেবো, আমি সবার সামনে সূত্র বলতে বাধ্য নই, আপনার কাছে বা নিউজ 18 বাংলার কাছে আমি সূত্র দিতে বাধ্য। ভোট কত কাস্টেড হয়েছে জানেন? 7,45,00,000। নিশ্চয়ই আমরা যাবো এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে, এটা তো হতে পারে না। সুপ্রিম কোর্টে যান, কিন্তু জনতার আদালত একদম একদম এটা হচ্ছে আসল জায়গা। না, শেষ করতে দেন না, শেষ হয়নি এখন। হ্যাঁ, আপনারা শেষ করুন, কারণ আমার মনে হয়েছে আমি নিজে যেহেতু বিহার ঘুরেছি, আপনারা যাই বলুন না কেন, আমার বিহার ঘোরার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে কংগ্রেস তার সংগঠন বলে কিছু নেই, কিছু মাত্র নেই। আর যে নৌকায় সবাই মিলে উঠেছে সেই নৌকাটাও সিরিয়াস নৌকা নয়। তার কারণ সংগঠন নেই মানে আমি যা খুশি তাই করব। 68% পোলিং দেখিয়ে অরিজিনাল ভোটার সংখ্যার বেশি আপনারা ভোটার অধিকার যাত্রা করলেন, মানুষ বুঝলই না এটা কি। রাহুল গান্ধী প্রচারের শেষ লগ্নে গেলেন, গিয়ে পুকুরে ঝাঁপিয়ে মাছ ধরছেন। এ দিয়ে ভোট হয় না বিহারের ভোট পলিটিক্স হচ্ছে না। আমি যেটা 5 দিন বা 6 দিন ঘুরে দেখে বুঝে আসছি, আর বিহারে যারা থাকছেন তারা বুঝতে পারছেন, একটু আমি বুঝতে পারছি না কেন বুঝতে পারছেন না, যে তাদের কিছু নেই, কিছু মাত্র নেই। বিহার অনেক ইতিহাসের জন্ম দিয়েছে। বিহার ইন্দিরা গান্ধীকে সরানো যায় দেখিয়েছে, বিহার ইন্দিরা গান্ধীকে ফেরানো যায় দেখিয়েছে, বিহার ক্রান্তি আন্দোলনের জন্ম দিয়েছে। জেপির শিষ্য তারাই তো আজকে নীতিশ কুমার বা লালু যাদব। বিহার রাজনীতিতে অনেক কিছু করেছে, কিন্তু কংগ্রেস একসময় বিহারে একার ক্ষমতায় ছিল। আজকে এই অবস্থা হয়েছে কংগ্রেসের বিহারে। আমার তো মনে হয় কোথাও মানে প্রয়োজন আছে। চন্দনের কাছে আসবে। চন্দন, আমি লেফটের কথা বলতে চাই। লেফট কিন্তু ক্ষুদ্র হলেও বিহারে একটা শক্তি ছিল। সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল, গত নির্বাচনে সিপিআইএমএল স্ট্রাইক রেট সব থেকে ভালো, যদিও আপনার দল নয় কিন্তু বাম। কিন্তু এবারে এক নৌকায় সওয়ার হয়ে, মানে আমি নিজে দেখেছিলাম যে দীপঙ্কর দাদার যথেষ্ট ভালো সংগঠন আছে, কম হলেও আছে, যতটুকু জায়গা ভোজপুর এলাকা, মগধ এলাকার কিছু কিছু জায়গায় সংগঠন আছে, কিন্তু তারাও তো ডুবলেন, আপনারাও তো ডুবলেন একই সঙ্গে। না, সেটা তো ঠিকই বলেছেন আপনি। এখন প্রধানমন্ত্রীর আজকের ভাষণ শুনে যা বুঝলাম, আপনিও নিশ্চয়ই শুনেছেন, যে মাখানা ক্ষীর সবাইকে খাইয়েছেন। মাখানা ক্ষীর আপনি দেখবেন পশ্চিম বা এক্ষুনি যদি গুগল করেন দেখবেন যে মাখানা গোটা দেশে যা তৈরি হয় তার 90% তৈরি হয় বিহারে। প্রধানমন্ত্রী তো কোনো কথা মেপে ঝুপে না করে বলেন না, শুধু 15 লাখটা বলে ফেলেছিলেন। কিন্তু এই মাখানা এলো কোত্থেকে? আপনি এবার চলে যান নির্মলা সীতারামনের বাজেট সেশনে, মাখানার জন্য স্পেশাল প্যাকেজ বাজেটে দেওয়া হয়েছিল। আমি পজিটিভ পলিটিক্সের কথা বলছি, কোনোটা নেগেটিভ বলছি। তাহলে স্পেশাল বাজেট দেওয়া হয়, স্পেশাল প্রভিশন দেওয়া হয় এমন রাজ্যগুলোয় যেখানে বিজেপি তার সহযোগীদের সঙ্গে আছে এবং বেশিরভাগ বন্ধুকে হত্যা করে রাজা হবে বিজেপি। তার উদাহরণ অঙ্গভঙ্গ কলিঙ্গ বলছেন। অঙ্গে নীতিশ কুমার, একবার এদিক একবার ওদিক, যে কোনোভাবে নিতে হয়েছে। কলিঙ্গে বিজু জনতা দল, তাকে একেবারে মোটামুটি শুইয়ে দিয়ে তারপরে তার জায়গা থেকে এখন গিয়ে বিজেপি হয়েছে। আর বঙ্গে তো মমতা ব্যানার্জির সঙ্গে পুরনো সম্পর্ক 2003 সাল থেকে। ফলে যা হয় বন্ধুদের মধ্যেই করে বিজেপি প্রথম। এবার বিপদ হচ্ছে যে ঠিকই এরকম একটা পজিশনের লেফট, আমরা কি বলি, আমরা এই সিস্টেমের মধ্যে নরেন্দ্র মোদী যেভাবে কাজ করছেন সেগুলোর বিরোধিতা করব। যত শূন্য বলুন অশূন্য বলুন যাই বলুন আমরা করে যাবই। এবার সেটা করতে গেলে নরেন্দ্র মোদী প্রান্তিক মানুষের জন্য কি কি কাজ করেছেন সেটা করতে গেলে বিহারে জমির কথা বলবো, আমরা শ্রমিকদের কথা, যে লেবার কোড তুলে দিয়ে 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ বলবোই। এইগুলোর যাতে এজেন্ডায় না আসে তার জন্য আপনি আজকে শুনলেন বিশ্ববাবু
দেশের বিজেপির পার্টির সভাপতি তিনি বললেন ঘুষপেটি, প্রধানমন্ত্রী বললেন ঘুষপেটি। আপনি ইলেকশন কমিশনে রেফার করে দেখুন একজনও ঘুষপেটির নাম, কতজন ঘুষপেটির নাম বিহারের এসআইআর হওয়ার পর হয়েছে। আপনি বলুন সীমাঞ্চলের যে জেলাগুলো যেগুলোতে ভয় দেখানো হচ্ছিল, মুসলমানরা বাংলাদেশ থেকে চলে এসে এখানে ঢুকে পড়েছে, তার জন্য বিহারে সমস্যা হচ্ছে, যেটা বাংলায় হচ্ছে একই রকম ভাবে। অঙ্ক কোষে বিজেপির, আমি যাই বলবো না, আমি অঙ্ক রাজনীতি অঙ্কের জায়গা, রাজনীতি পরিষ্কার পলিটিক্স হচ্ছে অঙ্কের জায়গা। অঙ্ক তো আমরা দেখলাম যে তিরহুত, মগধ, অন্যান্য অঞ্চলে কথা ছেড়ে দিন, সীমাঞ্চল ছিল একদম মাইনরিটি ভোট ব্যাংক, অর্থাৎ পূর্ণিয়া, কাটিহার, আরারিয়া, কিষানগঞ্জ, সেখানে এমআইএম অন্তত 16টা সিটে এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাইছি। এটা তো অঙ্ক, তার রাজনীতিতে এটা কৌশল, যে তার কৌশল, এই কৌশলে আপনারা কিন্তু এই নোংরা কৌশলটা একেবারে নোংরা কৌশল। মুখে বলছেন মুসলমান, আমি প্রথম কথা হচ্ছে হলো কংগ্রেসের মুখপাত্র এখানে বললেন যে নাকি 7,43,00,000 না 45,00,000 ভোট, অঙ্কে যেও না, না ভোট পড়েছে 5,10,00,000। উনি এখন বলতে পারলেন তা 45 দিন সময় আছে, নির্বাচন নিয়ে উনি সুপ্রিম কোর্টে মামলা করতে পারেন, যেতে পারেন। এবার এখানে প্যাকেজ নিয়ে কথা বলা হচ্ছে। আচ্ছা, কেরলে যখন মৎস্যজীবীদের জন্য স্পেশাল প্যাকেজ 23,000 কোটি টাকা দেওয়া হয়, 2300 কোটি টাকা দেওয়া হয়, সেটাকে কি আপনি মানে তখন কি বন্ধু সরকার, মানে পিনারাই বিজয়ন কি নরেন্দ্র মোদীর বন্ধু সরকার? আর এই যে নোংরা রাজনীতির কথা বলা হচ্ছে, কি নোংরা রাজনীতি আমরা দেখেছি? এই যে মহাগঠবন্ধন যারা বলে সোকল্ড আমরা বিজেপিকে হারাবো, তারা নিজেরা একে অপরের বিরুদ্ধে 12টা কেন্দ্রের একে অপরকে চোর, একে অপরকে দুর্নীতিগ্রস্ত বলে ভুল বার্তা গেছে। ঠিক সুমন, এটা তো ভুল বার্তা গেছে। আমি অঙ্কনের বক্তব্যটা ওই জন্যই বলতে চাইছিলাম, দেখুন আজকে লেফট এবং কংগ্রেসকে বুঝতে হবে, এটা তোর পয়েন্ট, যে কেন বিহার হাতছাড়া হলো। এক্স্যাক্টলি এই সিপিএম একসময় লালু প্রসাদ যাদবকে চোর বলে বেরিয়ে এসেছিল, এখন সেই লালুর সাথে সন্ধি করেছে। এই কংগ্রেস রামবিলাস পাসওয়ান ওয়েট করেছিল, তাকে জাস্ট একটু স্পেস রাহুল গান্ধী দেননি। তো দেখ, শুধু এখানেই শেষ না, এই 2025-এও হেমন্ত সোরেন 4টে সিট চেয়েছিল, তাকেও দেয়। তো আমাদের তো এটা স্বীকার করতে হবে, যদি আমরা এটা না স্বীকার করি রাজনৈতিকভাবে, বিজেপি তো অ্যাকোমোডেট করে যাচ্ছে। যদি এখনো কেউ চিরাগ পাসওয়ানের পুরনো ইন্টারভিউ দেখে, চিরাগ পাসওয়ান বলছেন, যেটা তোর বক্তব্য, যে আমরা তো সোশ্যালিস্ট, আমার বাবা জয়প্রকাশের প্রোডাক্ট, তো তুমি তাকে বিজেপির কোলে যেতে দিলে কেন? তো আমি আবারও বলছি, মানে মাঝি, উপেন্দ্র কুশওয়াহা, সবাইকেই না, অঙ্কনরা যেটা বলছে না, যে 20টা রাজ্য ওরা ক্ষমতায় আছে, তার মধ্যে কটা রাজ্যে কংগ্রেস ওদেরকে চিফ মিনিস্টার পাঠিয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা কোলে, রাহুল গান্ধীর কোলে কুকুর ছিল, হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিতে চলে গেল। রীতা বহুগুণা যোশী ইউপির প্রদেশ প্রেসিডেন্ট ছিল, চলে গেল। তো কংগ্রেসকে তো বুঝতে হবে যে আমি আর জলসাগরের জমিদার নই, আমাকে অ্যাকোমোডেট করতে হবে। আমি যদি অ্যাকোমোডেট না করি, তাহলে এলজেপি চিরাগ পাসওয়ানের স্ট্রাইক রেট দেখ 7% যোগ করেছে। 2020-তে ছিল দুজনেই এনডিএ এবং ইন্ডিয়া দাঁড়িয়েছিল 39%, 7% যোগ করেছে, 46 হয়েছে। আমি একটা জিনিস জানতে চাই বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, সুমন যে কথাটা বললো, এই যে কথাটা মোদি বললেন, এবার আমরা বিহারের লক্ষ্য, বাংলায় লক্ষ্য 2026-এর বিধানসভা ভোট যেটা আসতে চলেছে, এই যে রেজাল্ট, যে মাইনরিটি ভোটে সামান্য হলো মালদা সিটটা কংগ্রেস জিতেছিল, গনি খানের ছেলে ঈশা খান চৌধুরী, কোথাও কি মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের মতো জায়গায় মাইনরিটি ভোট কনসলিডেট হয়ে যাবে? একেবারে কনসলিডেট হবে, এবং সেটা লাভ হবে তৃণমূল কংগ্রেসের। এবং তৃণমূল কংগ্রেস যে আসনগুলোতে, এটা পরিষ্কার যে আজকে থেকে তৃণমূল কংগ্রেস যদি বলে যে কেন্দ্রীয় নেতৃত্বে যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে, এখানে রাহুল গান্ধীর যে সাকসেস রেট, সাফল্য, সেখানে অন্য বিকল্প নেতৃত্বের কথা ভাবতে হবে পরিচালনা করার জন্য। একদম রেজাল্টের মোদি কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন, কংগ্রেসে কিন্তু বিভাজনের একটা ইঙ্গিত কিন্তু মোদি দিয়েছেন। কালকে শরদ পাওয়ার বলবে যে আমি অজিত পাওয়ারের সাথে হাত মিলিয়ে নিলাম, মহারাষ্ট্রে 2টো এনসিপি বিজেপির সঙ্গে চলে যাবে, কি করবে?
তুমি যে সাফল্য পায় তার সঙ্গে সবাই থাকে, একদম। আর যখন তুমি ব্যর্থ হও তখন তোমার সাথে কেউ থাকে না। সেই জায়গা থেকে যে জায়গাগুলো সংখ্যালঘু ভোট, যেটা ভাবা হচ্ছিল যে তৃণমূল কংগ্রেস যে 29% ভোট কনসলিডেটেড করে একসঙ্গে পাবে, আমরা দেখেছিলাম সিট সমঝোতা না হলে কংগ্রেস মালদাতে মুর্শিদাবাদে যে আসনগুলো পাচ্ছিল বা ভোট কাটছিল, সেই ভোটটা এক জায়গায় হয়ে যাবে, কংগ্রেস কিছু করতে পারবে না। কারণ কংগ্রেসের যে সংগঠন, কংগ্রেসের যে সাকসেস রেট দেখা যাচ্ছে, আজকে যে প্রশ্ন আপনি এইমাত্র করলেন বিশ্বদা, যে একটা সময় বিহারে যে ঘটনা ঘটেছিল, এখানেও তো কংগ্রেসের বিরুদ্ধে, বামেদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে কংগ্রেসকে বলা হতো গলি গলি মে চোর হ্যাঁ, রাজীব গান্ধী চোর হ্যাঁ, একের পর এক কর্মী খুন, তারা তো আজকে একসঙ্গে। তাহলে এই যে একসঙ্গে জোট বাঁধছে, মানুষের কাছে গ্রহণযোগ্য, তার সংখ্যালঘু ভোটটা এক হয়ে বরং লাভ হলো তৃণমূল কংগ্রেস। একদম। আমরা এই আলোচনায় ফিরবো, একটা ছোট্ট বিরতি আমাকে নিতেই হবে, ফিরছি বিরতির পর।